প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব ক্লাস 10 এর বহির্জাত প্রক্রিয়া। এবং বহির্জাত প্রক্রিয়া থেকে প্রধানত 5 নম্বরের কোশ্চেনগুলো পড়ে না, এখান থেকে প্রধানত 2 নম্বরের কোশ্চেনগুলো পড়ে। আজকে আমি সেই 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করছি এবং এখানে যে কোশ্চেনগুলো পড়ে সেগুলো আলোচনা করছি এবং যেগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। না জানলে আমাদের জিওগ্রাফিটাকে বুঝতে পারবো না, না জানলে আমাদের এই বহির্জাত টপিকটাকে আমরা বুঝতে পারবো না, সেই কোশ্চেনগুলো আলোচনা করছি। আমার সাজেশন ছাড়া রয়েছে এই চ্যানেলে, তোমাদের যদি সাজেশনটা জানতে হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিন্তু আমি সবগুলো আলোচনা করছি, তোমাদের সাজেশন থেকে বুঝে নিও যে কোন কোশ্চেনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি 1 নম্বর কোশ্চেন আসছি বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া বা বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? আমরা বহির্জাত প্রক্রিয়া একটু যাওয়ার আগে আমরা একটু আলোচ্য বিষয়ে এর একটু বিস্তারিত জেনে নিই। আমাদের পৃথিবীর উপরিপৃষ্ঠে ভূমিরূপটা প্রতিনিয়তকে পরিবর্তিত হয়। পরিবর্তিত দুটি কারণে, একটা হচ্ছে বহির্জাত শক্তির কারণে, একটা হচ্ছে অন্তর্জাত শক্তির কারণে। আমাদের ভূপৃষ্ঠের উপরে তোমরা প্রত্যেকেই দেখেছি, আমাদের ভূপৃষ্ঠের উপরে সূর্যের তাপ দেয়। সেই সূর্যের তাপের ফলে আমাদের উষ্ণতা সৃষ্টি হয়, উষ্ণতা আর্দ্রতা হয়, বৃষ্টিপাত হয়, এছাড়া নদী প্রবাহিত হয়, বায়ু প্রবাহিত হয়, সমুদ্র তরঙ্গ প্রবাহিত হয়। এই সমস্ত বাইরের যে ভূপৃষ্ঠের উপরে যে এই শক্তিগুলো কাজ করে, এগুলো হচ্ছে বহির্জাত শক্তি। এবং কি হচ্ছে, এই বহির্জাত শক্তির ফলে যে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিটা পরিবর্তিত হয়, এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। আর আমরা যদি ভূমির পরিবর্তনে আরেকটি শক্তি দায়ী, সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। আমাদের অন্তর্জাত প্রক্রিয়া বলতে কি, আমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগটা আমরা জানছি উত্তপ্ত জ্বলন্ত অবস্থায় রয়েছে, মানে উত্তপ্ত জ্বলন্ত অবস্থায় রয়েছে। এই অভ্যন্তর ভাগে যে ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমার পরিচালন স্রোতের কারণে, অর্থাৎ কি হয়, ম্যাগমা পরিচালন স্রোতের কারণে যে ম্যাগমার উপর ভাসমান যে পাতগুলো রয়েছে, আমরা জানি, আমরা 7-8 পড়েছি এগুলো, যে ম্যাগমার উপর ভাসমান পাতগুলি চলমান। অর্থাৎ ভূ অভ্যন্তরে ম্যাগমাগুলি সবচেয়ে ফুটন্ত অবস্থায় রয়েছে, ভাতের হাঁড়ির মতো ফুটন্ত অবস্থায় থাকার কারণে এর উপর যে পাতগুলো রয়েছে বা প্লেটগুলো রয়েছে, সেই প্লেটগুলি চলমান। এই ম্যাগমার পরিচালন স্রোতের কারণে যে শক্তির উৎপাদন হচ্ছে এবং পাতগুলি চলমান হওয়ার কারণে ভূপৃষ্ঠের ভূমিরূপ সম্পূর্ণরূপে প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলেছে। আমরা জানি পাতগুলি যখন চলে, দুটি পাতের সংযোগ স্থলে পলিরাশি ভাঁজবে ভূমির সৃষ্টি হয়। দুটি পাত যখন সরে যায়, সেখান থেকে ম্যাগমা বেরিয়েছে সমুদ্রের শৈলশের সৃষ্টি হয়। দুটি পাতের মুখোমুখি সংঘর্ষের ফলে একটা পাত নিচে ঢুকে যায়, ঢুকে গিয়ে কি করে, সেখানে খাতের সৃষ্টি করে এবং সেই স্থানে অর্থাৎ ম্যাগমা বেরিয়েছে অগ্নিপর্বত সৃষ্টি করে, বা ভূ আন্দোলনের ফলে কোন স্থান বসে যায়, বসে গিয়ে কোন স্থান ওর থেকে স্তূপ পর্বত সৃষ্টি করে, কোন স্থান বসে গিয়ে অর্থাৎ গস্ত উপত্যকা সৃষ্টি করে। আমরা এগুলো 7-8 9 পড়েছি। অর্থাৎ এভাবে কি হচ্ছে, অন্তর্জাত শক্তির কারণে কি হচ্ছে, ভূপৃষ্ঠের ভূমিরূপ পরিবর্তিত হয়। আমরা যদি এই অন্তর্জাত শক্তিটা নিশ্চয়ই বোঝা গেছি, আমরা একটু অন্তর্জাত শক্তিটা জেনে নিই। অন্তর্জাত শক্তি কাকে বলে? যে ভূ অভ্যন্তরে ম্যাগমা পরিচালন স্রোতের কারণে যে শক্তি উৎপাদন হয়, যার প্রভাবে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে অগ্নিত পর্বত, স্তূপ পর্বত, ভূ আলোড়ন প্রভৃতি সৃষ্টি হয়, যার ফলে ভূমির পরিবর্তন ঘটে, তাকে বলা আছে কি, অন্তর্জাত প্রক্রিয়া। এবং আমরা আমাদের আলোচ্য কোশ্চেনে ফিরে আসি এবার। 1 নম্বর কোশ্চেন, যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? আমাদের ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি কাজ করে, আমি এক্ষুনি বললাম, যেমন নদী, সমুদ্র তরঙ্গ, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু, ঠিক আছে, এগুলো ভূপৃষ্ঠের উপরে প্রতিনিয়ত কাজ করে চলেছে। এই ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের উপরে যে ভূমিরূপটা আছে, সেটা যখন পরিবর্তিত হয় বা ভূমিরূপের আকৃতিটা পরিবর্তিত হয়, তখন তাকে বলা আছে এই বহির্জাত প্রক্রিয়া। আমি আবারও বলছি যে আমার বাড়ির ছাদে যদি আমরা কি করি, একটি মাটির স্তূপকে রেখে দিই স্তূপাকৃতি করে, কিছুদিন পর সেখানে বৃষ্টি পড়বে, আর্দ্রতা পড়বে, উষ্ণতা পড়বে, হ্যাঁ, বায়ু প্রবাহিত হবে। কিছুদিন পর 6 মাস পর সেই মাটির স্তূপটা কি আছে, এরকম সেখানে সেই আকৃতি আকারে থাকবে? কখনোই থাকবে না, সেটা চেঞ্জ করবে। সেখানে মাটিটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বৃষ্টিপাতের ফলে ধুয়ে চলে যাবে, হ্যাঁ, একসময় গিয়ে সমতলে পরিণত হওয়ার চেষ্টা করবে। ঠিক তেমনি পৃথিবীর উপরিবেশে যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি রয়েছে, এগুলোও ঠিক তেমনি এই বহির্জাত শক্তিগুলির দ্বারা প্রতিনিয়ত কি হচ্ছে, অর্থাৎ পরিবর্তিত হচ্ছে। যেখানে উঁচু আছে সেখানে ক্ষয়ে যাচ্ছে, যেখানে নিচু আছে সেখানে সঞ্চয় হচ্ছে। এভাবে পৃথিবীর উপরিপৃষ্ঠে ভূমিরূপটা প্রতিনিয়ত অর্থাৎ পরিবর্তিত হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বহির্জাত প্রক্রিয়া। আমি আবারও বলছি, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? ভূপৃষ্ঠের উপরে, পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল বিভিন্ন বহির্জাত শক্তি, যেমন নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলির প্রভাবে অর্থাৎ ভূপৃষ্ঠের যখন ভূমিরূপের দৃশ্যগত পরিবর্তন ঘটে, তা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বলে। এখানে তোমাদের কোশ্চেন পড়ে যে বহির্জাত শক্তিগুলি কি কি। বহির্জাত শক্তিগুলি পড়লে তখন বলবে যে বহির্জাত শক্তিগুলো হলো নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো হচ্ছে বহির্জাত শক্তি। এখানে আরেকটি কোশ্চেন পড়ে, যে শর্ট কোশ্চেনে পড়ে, যে সক্রিয় বা গতিশীল বহির্জাত শক্তি এবং নিষ্ক্রিয় বা স্থিতিশীল বহির্জাত শক্তি। একটা সক্রিয় বা গতিশীল বহির্জাত শক্তি, মানে সেটা গতিময়, যেমন নদী গতিময়, নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, এগুলো হচ্ছে গতিময়, ঠিক আছে, এগুলো হচ্ছে গতিময় বহির্জাত শক্তি। আর স্থিতিশীল গতিশীল শক্তি কি, যেগুলো উষ্ণতা, আর্দ্রতা, উষ্ণতা, আর্দ্রতা, এগুলো হচ্ছে স্থিতিশীল, উষ্ণতা, আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এগুলো হচ্ছে স্থিতিশীল বহির্জাত শক্তি। দেখো, উষ্ণতা তো স্থির হয়ে কাজ করে, একটা কোনো মৃত্তিকার পর উষ্ণতা পড়ছে, মৃত্তিকাটা আস্তে আস্তে ফাটছে, আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, এটা স্থিতিশীল শক্তি।
আমার কথা নিশ্চয়ই বুঝে গেছে। বহির্জাত শক্তি দুভাগে ভাগ করা, গতিশীল বহির্জাত শক্তি, এটা হচ্ছে স্থিতিশীল বহির্জাত শক্তি। আমার বহির্জাত কথাটা বুঝে গেছে যে বহির্জাত উদাহরণ কি, আমাদেরকে নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, উষ্ণ সমুদ্র তরঙ্গ এর প্রভাবে যে ক্ষয় ও সঞ্চয়িত ভূমিরূপ সৃষ্টি ঘটে এবং ভূমিরূপটা পরিবর্তিত হয়, এটা হচ্ছে বহির্জাত শক্তির উদাহরণ। এবং বহির্জাত শক্তি যদি আমরা অর্থ আসি, যে বহির্জাত প্রক্রিয়াকে ইংরেজিতে বলে কি এক্সোজেনেটিক প্রসেস বলে। এক্সোজেনেটিক কথাটি এসেছে গ্রিক শব্দ এক্সো থেকে, এবং এক্সো কথার অর্থ হচ্ছে যে ফ্রম আউটসাইড, অর্থাৎ ফ্রম আউটসাইড মানে বহির্ভাগ থেকে, এবং কি হয়েছে জেনেটিক কথার অর্থ হচ্ছে যে অরিজিন বা উৎপন্ন। অর্থাৎ এক কথায় বলতে গেলে এক্সোজেনেটিক কথার অর্থ হচ্ছে বহির্ভাগ থেকে উৎপন্ন, অর্থাৎ এক্সোজেনেটিক প্রসেস কথার অর্থ হচ্ছে বহির্ভাগ থেকে উৎপন্ন যে প্রক্রিয়া। নিশ্চয়ই বুঝে গেছে। এবার আমরা আসবো 2 নম্বর কোশ্চেনে, যে অবরোহণ ও আরোহণ বলতে কি বোঝো। অবরোহণ আরোহণ বলতে কি বোঝো? যদি আমরা দেখতে পাই, যদি আমাদের কোনো মাটির স্তূপ দেখেছি, মাটির স্তূপ যদি কোথাও রেখে দেওয়া হয়, এটা বা তোমার বাড়ির ছাদে যেটা মাটির স্তূপ রেখে দেওয়া হয়, তাহলে মাটির সেই স্তূপটাতে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রভাব পড়লে সেই মাটির স্তূপটা কি আর 6 মাস পর একই রকম থাকবে? নিশ্চয়ই না, থাকবে না। কিছুদিন পর কি হবে, মাটির স্তূপটা ক্ষয়ে গিয়ে ওর উচ্চতা হ্রাস পাবে। এই যে উচ্চতা হ্রাস পেল, ঠিক তেমনি পৃথিবীর উপরিপৃষ্ঠে যে ভূমিরূপ আছে, পাহাড়, পর্বত, মালভূমি আছে, এগুলো হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাতের দ্বারা অর্থাৎ ক্ষয়ে গিয়ে যখন এর উচ্চতার হ্রাস পায়, তখন হচ্ছে অবরোহণ। তাহলে আমি ভালোভাবে বলতে গেলে যে বিভিন্ন বহির্জাত শক্তি দ্বারা পৃথিবীর উপরিপৃষ্ঠে কোনো উচ্চ ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হয়ে যদি তার উচ্চতা কমে যায়, তখন তাকে বলেছে কি অবরোহণ। আমি অবরোহণের ছবি এঁকে দেখাচ্ছি। অবরোহণ, এখানে একটা উচ্চ ভূমিরূপ রয়েছে, এটা উঁচু ভূমিরূপ। এই উঁচু ভূমিরূপ বিভিন্ন বহির্জাত শক্তি, নদী, বায়ু, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাতের প্রভাবে এদিকে হলো এই ভূমিরূপে প্রভাবে এটা ক্ষয়ে গেল। এটা ক্ষয়ে কি করলো, এটা আস্তে আস্তে কি করলো, এটা উচ্চতাটা কি হলো, এমন কমে গেল। উচ্চতা কি হলো, এটা কমে গেল। এই যে কমে যাওয়াটাকে বলা আছে কি অবরোহণ। এটাকে কমে যাওয়াটাকে আগে এমন অবস্থা ছিল, এখন বর্তমানে এটা ক্ষয়ে গিয়ে বিভিন্ন প্রাকৃতিক শক্তি ক্ষয়ে গিয়ে এই উচ্চতাটা কমে গেছে, এটা হচ্ছে অবরোহণ। এই অবরোহণের উদাহরণ কি ক্ষয়জাত পর্বত। আমাদের ক্ষয়জাত পর্বত, যেমন আমাদের ভারতবর্ষে আরাবল্লী ক্ষয়জাত পর্বত, এই একসময় পর্বতটা কিছু উঁচু ছিল এবং ক্ষয়ে গিয়ে এটা উচ্চতা কমে গেছে। ঠিক তেমনি অবরোহণের ক্ষেত্রে কোন উঁচু ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হয়ে তার উচ্চতা কমে যায়, তাকে অবরোহণ বলে। অবরোহণের বৈশিষ্ট্যতে আসি, এর ফলে কি ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়। এর ফলে দেখো ভূমিরূপটা আগে এমন অবস্থা ছিল, এখন কিছু এর ক্ষয়ে গিয়ে এটা উচ্চতা হ্রাস পেয়ে গেছে। 2 নম্বর কি হয়েছে, এটা হচ্ছে অবঘর্ষণ এবং ঘর্ষণের মাধ্যমে ঘটে। এটা হচ্ছে ঘর্ষণ এবং অবঘর্ষণের মাধ্যমে ঘটে। ঘর্ষণ বলতে কি হচ্ছে, যে ঘর্ষণ বলতে মানে কি, অবঘর্ষ বলতে কি বলছে, যে বিভিন্ন বৈদ্যুতিক শক্তি এরপর আঘাত করলে যে ক্ষয়টা সেটা অবঘর্ষ প্রক্রিয়া। এর হচ্ছে অবঘর্ষ এবং ঘর্ষণ প্রক্রিয়া উভয় ক্ষয়ের দ্বারা এটা ঘটে থাকে। তারপরে সেখানে অবঘর্ষ এবং ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে এর উচ্চতা হ্রাস পায় এবং এদিকে ভূমিরূপের নতুন দৃশ্য সৃষ্টি হয়। এটা দেখো আগে একটা ভূমিরূপ ছিল, এর আগে একটা ভূমিরূপ ছিল, এর এমন উঁচু ছিল, এবং একে ভূমিরূপের দৃশ্যটা পরিবর্তন করছে। আগে এটা সংকীর্ণ, আগে এমন খুব উঁচু ভাবে ছিল, এখন দেখো এটা অর্থাৎ নিচু হয়ে গেছে, ভূমিরূপটা পরিবর্তিত ঘটে গেছে। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে যে ভূত্বকের প্রতিটি অংশে এটা চলেছে, মানে ভূত্বকের প্রতিটি অংশে এই অবরোহণ প্রক্রিয়াটা চলেছে। দেখতে পারো তোমাদের বাড়ি বা যেখানে আমরা যদি গ্রামে বাস করি, তাহলে আমাদের যেখানে মাটি বাস রয়েছে, সেটা ক্ষয়ে গিয়ে সেটা পুকুরে গিয়ে জমা হচ্ছে। অর্থাৎ প্রতিনিয়ত যেখানে তুমি বাড়ির ছাদে একটা মাটির চালা রেখেছো, সেটা ক্ষয়ে গিয়ে অর্থাৎ নিচু অংশে জলের দ্বারা ধুয়ে চলে যাবে। অর্থাৎ পৃথিবীর প্রতিটি স্থানে এই অবরোহণ প্রক্রিয়াটি অর্থাৎ ক্রিয়াশীল রয়েছে। তাহলে এটি ধীর প্রক্রিয়া, মানে খুব আস্তে আস্তে ঘটে। একদিনে মৃত্তিকা তোমার বাড়ির সামনের মৃত্তিকাটা ক্ষয়ে চলে যায় না, এতে ধীরে ধীরে ঘটতে থাকে। বা আমাদের আরাবল্লী পর্বত একদিনে ক্ষয়ে যায় না, লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয়ে যাচ্ছে। এটা ধীর গতি প্রক্রিয়া। ঠিক আছে, এই নিয়ন্ত্রকগুলো তোমরা যারা ভালো শুনেন তারা লিখতে পারো, না হলে ছেড়ে দিতে পারো, কিন্তু তবু আমি বলে যাচ্ছি। নিয়ন্ত্রক এই যে এই অবরোহণটা নিয়ন্ত্রণ করে কে, যে আবহবিকার মাত্রা এবং প্রাকৃতিক শক্তির ক্ষয়কারী, মানে প্রাকৃতিক শক্তি বা ক্ষয়কারী শক্তির প্রভাব এবং পুঞ্জিত ক্ষয়ের পরিমাণ। মানে এই যে অবরোহণ প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় অর্থাৎ 3টি দ্বারা। এটা হচ্ছে আবহবিকার। আবহবিকার কাকে বলে আমরা একটু জেনে নেই। আবহবিকার কাকে বলে আমরা প্রত্যেকেই জানি, যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান রয়েছে। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, এগুলির প্রভাবে সেটা যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার হচ্ছে আবহবিকার। অর্থাৎ এক কথায় বলতে গেলে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দ্বারা, বায়ুমণ্ডলের উপাদান উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং বায়ুমণ্ডলের গ্যাসের দ্বারা যখন কোন শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তার হচ্ছে আবহবিকার। এটা সহজ ভাষায় বলছি, কিন্তু আবহবিকার কাকে বলে আমরা আরো বিস্তারিত পড়বো।
আমরা এটাকে 9-এ পড়েছি, কিন্তু সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি। অর্থাৎ শিলা যদি বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দ্বারা ভেঙে যায় তাহলে সে আবহবিকার। যদি শিলা যদি দ্রুত ভেঙে যায়, এই স্থানে শিলা যদি দ্রুত ভেঙে যায় তাহলে দ্রুত আবহবিকার, দ্রুত ক্ষয়কারী শক্তিগুলো ক্ষয় নিতে পারবে। শিলা যদি না ভাঙে তখন এটা কাজ করবে না। ঠিক আছে, মরুভূমিতে প্রচন্ড উষ্ণতা করে শিলাগুলো দ্রুত ভেঙে যাচ্ছে, শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তারপরে বায়ু কি হচ্ছে, ওই টুকরো টুকরো যে বালিকণাগুলোকে দ্রুত উড়িয়ে নিয়ে যেতে পারছে, যার ফলে গেছে দ্রুত এই অবরোহণ প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে। তাই জন্য কি, আবহবিকার পরিমাণ যদি বেশি হয় তাহলে দ্রুত সেখানে অবরোহণ হবে। যদি আবহবিকার না হয়, শিলা যদি একবারে কঠিন আকারে থেকে যায়, শিলা ভেঙে না টুকরো টুকরো হয়, তাহলে কি এই ক্ষয়ের পরিমাণটা হবে না, তাহলে অবরোহণটা দ্রুত হবে না। তাহলে আবহবিকার পরিমাণের উপর ডিপেন্ড করছে এখানে, অর্থাৎ অবরোহণটা কত তাড়াতাড়ি সংঘটিত হবে। তারপরে এখানে নিয়ন্ত্রণকারী শক্তি হচ্ছে ক্ষয়কারী শক্তির ক্ষমতা, মানে ওখানে যে ক্ষয়কারী শক্তিগুলো কাজ করছে ওই অঞ্চলে যে তার শক্তি কতটা। যদি একটা খরস্রোতা গতি সম্পূর্ণ নদী প্রবাহিত হয়, মানে খুব খরস্রোতা দ্রুত গতি সম্পূর্ণ নদী প্রবাহিত হয়, তাহলে সেখানে দ্রুত ক্ষয় করবে। যদি একটি অনিত্যবাহ নদী প্রবাহিত হয়, তাদের বৃষ্টির জল থাকে না, নদীর শক্তি কম, সেখানে দ্রুত ক্ষয় করবে না। তাহলে বা যেখানে প্রবল বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে সেখানে বালিকণাগুলো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে। তাহলে এই অবরোহণ ডিপেন্ড করছে ওই অঞ্চলে ক্ষয়কারী শক্তিগুলো কতটা শক্তিশালী তার উপর। এবং হচ্ছে পুঞ্জিত ক্ষয়। আমাদের পুঞ্জিত ক্ষয় কাকে বলে একটু জেনে নেই, যে পুঞ্জিত ক্ষয় কাকে বলে, যে ভূমির ঢাল বরাবর এটা ভূমির ঢাল, এই ভূমির ঢাল বরাবর যদি মধ্যাকর্ষণ শক্তির টানে শিলাচূর্ণ, এটা তো শিলাখণ্ড বা শিলাচূর্ণ, মধ্যাকর্ষণ শক্তির টানে যদি নিচের দিকে এই শিলাখণ্ডটা নেমে আসে, শিলাখণ্ডের নিচের দিকে নেমে আসে মধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যদি ভূমির ঢাল বরাবর শিলাখণ্ড নিচে নেমে আসে, তাকে বলা হচ্ছে কি পুঞ্জিত ক্ষয়। তাহলে এখানে যদি ভূমির ঢালটা বেশি হয়, তাহলে দ্রুত এখানে শিলাচূর্ণ গুলো দ্রুত নিচের দিকে চলে যাবে, তাহলে দ্রুত ভূমির উচ্চতা কমবে, দ্রুত অবরোহণ সংঘটিত হবে। তাহলে সেই পুঞ্জিত ক্ষয়ের পরিমাণের উপর অর্থাৎ এখানে অবরোহণ প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়। এবং প্রভাব, এই অবরোহণের প্রভাব হচ্ছে রেগুলিত সৃষ্টি। অবরোহণের প্রভাবে শিলা অর্থাৎ ক্ষয়ে যায় এবং ক্ষয়ে গিয়ে এক স্থানে জমা হয়, এবং সেখানে জমা হয় যে শিলাচূর্ণ গুলো জমা হয় তাকে রেগুলিত বলে। আবার বলছি, রেগুলিত কাকে বলে, যে আবহবিকার এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা যে ক্ষয়ীভূত শিলাগুলো যখন এক স্থানে জমা হয়ে থাকে, তাদের জৈব পদার্থ মিশে থাকে না, তখন তাকে সেই শিলাচূর্ণ গুলোকে বলা হয়েছে কি রেগুলিত। অর্থাৎ এই অবরোহণের ফলে রেগুলিত সৃষ্টি হয়। এবং অবরোহণের ফলে ভূমির ঢাল ক্রমশ পরিবর্তন লক্ষ্য করে। অবরোহণের ফলে ভূমির ঢালের ক্রমশ পরিবর্তন লক্ষ্য করে। দেখো, এই আগে ভূমিরূপটা এমন উঁচু আকারে ছিল, অবরোহণ হলো ভূমির ঢালটা থেকে কমে গেছে, আর আরো অবরোহণ হলো ভূমির ঢাল থেকে আরো কমে যাচ্ছে, অর্থাৎ কি ঢাল ক্রমশ পরিবর্তিত হয়। বুঝে গেছো? তারপরে আমরা আসি আরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়া বলতে কি বলি, তারপরে আমরা আজকে আরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝো। আরোহণ প্রক্রিয়াতে অবরোহণের বিপরীত রূপ। ঠিক আছে, আরোহণ প্রক্রিয়া অবরোহণের বিপরীত রূপ। যদি অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল বিভিন্ন বহির্জাত শক্তিগুলির দ্বারা কোনো উঁচু ভূমি যখন ক্ষয় পায়, তখন তাকে ক্ষয় পেয়ে যায়, উচ্চতা কমে যায়, তখন তাকে বলা হচ্ছে কি অবরোহণ। এবং যখন এই ক্ষয়কারী শক্তিগুলির দ্বারা যে ক্ষয়ভূত পদার্থ অন্যত্র স্থানান্তরিত হয়ে যখন কোনো নিচু স্থানে সঞ্চিত হয়, তখন তাকে বলা হচ্ছে আরোহণ। এই অবরোহণ আরোহণটাকে মনে রাখার একটি সুবিধা হচ্ছে, যে অবরোহণ আরোহণটাকে মনে রাখার সুবিধা হচ্ছে যে অবরোহণের ফলে কি হচ্ছে, দেখো অবরোহণ আমরা বলি না অবনতি মানে তার বলছি এই ছেলেটার অবনতি হচ্ছে, মানে এই ছেলেটার দিন দিন কি হচ্ছে, এর অবনতি, মানে এর গুণগত মান কমে যাচ্ছে, ছেলেটা পড়াশোনা ছেড়ে দিয়ে খুব খারাপ কাজের দিকে চলে যাচ্ছে, মানে ছেলেটার অবনতি হচ্ছে, মানে এই ছেলেটার কোয়ালিটি অর্থাৎ এর যে দক্ষতাটা দিন দিন কমে যাচ্ছে। আর আরোহণ মানে আমি জ্ঞান অর্জন করছি, এই জ্ঞান অর্জন করছি মানে আমি দিন দিন ইম্প্রুভমেন্ট হচ্ছে, মানে আমি দিন দিন আমার মধ্যে অর্থাৎ জ্ঞানের বিকাশ করছি, মানে আমি জ্ঞান আরোহণ করছি। আমি ধরো তুমি ভিডিওটা দেখছো, তুমি জ্ঞানটা আরোহণ করছো, মানে তোমার মধ্যে জ্ঞানটা বাড়তিছে। তাহলে আরোহণ মানে কি, কোন স্থানে বিভিন্ন বৈচিত্র শক্তির দ্বারা যখন ক্ষয়ভূত পদার্থ কোনো নিচু অঞ্চলে এসে জমা হয় এবং ভূমির উচ্চতা বেড়ে যায়, তখন তাকে বলছে আরোহণ। আমি একটা ছবি এঁকে বোঝাচ্ছি। এটা ভূমিরূপ ছিল, এই ভূমিরূপটা ছিল এখানে বৈচিত্র শক্তি দ্বারা ক্ষয় হলো এবং ক্ষয় হয়ে এখানে অবরোহণ হলো। এই অবরোহণ হলো এবং এই ক্ষয়ভূত পদার্থগুলোকে এসে কোথায় জমা হলো, এখানে এসে জমা হলো। ক্ষয়ভূত পদার্থগুলো এখানে এসে জমা হলো, এখানে তো ক্ষয়ভূত পদার্থ এখানে বয়ে গেল, ক্ষয়ভূত পদার্থগুলো এখানে এসে জমা হলো এবং ক্ষয়ভূত পদার্থগুলো এখানে জমা হয়ে তবে উচ্চতা বৃদ্ধি হলো, এখানে উচ্চতা ছিল, উচ্চতা কি হলো, বাড়লো। এটা হচ্ছে আরোহণ, এটা বলেছে কি আরোহণ, এটা বলেছে কি আরোহণ। তাহলে বুঝতেই পারছো যে বিভিন্ন বৈচিত্র শক্তির প্রভাবে অর্থাৎ বিভিন্ন বৈচিত্র ক্ষয়কারী শক্তির দ্বারা অর্থাৎ ক্ষয়জাত পদার্থ বাহিত হয়েছে কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে সেখানকার উচ্চতা বৃদ্ধি পায়, তখন তাকে বলে আরোহণ বলে।
এই আরোহণের উদাহরণ কি? আমাদের গাঙ্গেয় সমভূমি বা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। আমাদের ভারতবর্ষে এখানে আমাদের ভারতবর্ষে এখানে আমাদের গঙ্গা বয়ে আসছে হিমালয় পর্বত থেকে গঙ্গা বয়ে আসছে। এই গঙ্গা বয়ে এসে আমাদের এই ভারতবর্ষে এই অংশে সঞ্চয় করছে পলিরাশি এবং এখানে কিছু বদ্বীপ সৃষ্টি করছে। এই যে বদ্বীপ সৃষ্টি করছে পলিরাশি এখান থেকে বয়ে এসে বদ্বীপ সৃষ্টি করছে, হচ্ছে আরোহণের উদাহরণ। এটা নিম্ন অববাহিকা উপত্যকা ছিল এবং এখানে ধীরে ধীরে পলি সঞ্চিত করে উচ্চতা বৃদ্ধি করছে, এসে আরোহণ প্রক্রিয়ার উদাহরণ। এই আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি? ভূমিরূপে উচ্চতা বৃদ্ধি পায়। দেখতেই পাচ্ছ, এই যে অবরোহণের উচ্চতা কম ছিল, আরোহণ প্রক্রিয়াকে উচ্চতা বৃদ্ধি পেল। আরোহণ প্রক্রিয়া দেখো উচ্চতা বৃদ্ধি পেল। ঠিক আছে, এই আরোহণ প্রক্রিয়াটা দেখো আমরা এই অনুভব ছবি আঁকি, এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ আঁকলে তৃতীয় স্টেপটা আঁকলে দেখতেই পাচ্ছ যে আরোহণের সময় দেখো উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই যে এই স্থানটা দেখো উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এই জায়গাটা অবরোহণের জায়গায় উচ্চতা হ্রাস পাচ্ছে। তাহলে আরোহণ প্রক্রিয়া রেখেছে একটি আরোহণ প্রক্রিয়া যে উচ্চতা বৃদ্ধি পায়, ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে হচ্ছে বিভিন্ন সঞ্চয়িত ভূমিরূপ সৃষ্টি হয়। এখানে সঞ্চয় কাজ হয়। এখানে সঞ্চয় কাজে ফলে যে সব ভূমিরূপ সৃষ্টি হয়, যদি বায়ু, নদী, সমুদ্র তরঙ্গ, এদের কাজের ফলে যে সঞ্চয়িত ভূমিরূপ সৃষ্টি হয়, এই আরোহণ প্রক্রিয়ার ক্ষেত্রে সেই সঞ্চয়িত ভূমিরূপগুলো পরিলক্ষিত হয় বা সৃষ্টি হয়। যেমন নদীর কাজের ফলে যে পলল ব্যঞ্জন, সে অশ্বকৃতি হ্রদ, প্লাবন সমভূমি, বদ্বীপ, এগুলো ঠিক আছে। আমরা বায়ুর ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ বায়ুর ক্ষেত্রে বালিয়াড়ি, এগুলো আমাদের সঞ্চয়িত ভূমি এখানে সৃষ্টি হয়। তারপরে দেওয়া হচ্ছে কি, নদীর গতিবেগ হ্রাস পায়। দেখো নদীর গতিবেগ, এখানে যে নদীটা বয়ে আসছিল খালা ঢাল, যত উচ্চতা কমে যাচ্ছে এবং যেখানে সঞ্চিত হচ্ছে নদীতে আরোহণ প্রক্রিয়ায় নদীর গতিবেগটা কমে যায়। তারপরে দেওয়া আছে কি, তারপরে এখানে দেওয়া আছে এটি ধীর প্রক্রিয়া, মানে এটি খুব স্লো গতিতে হয়, এটি খুব আস্তে আস্তে হতে থাকে এবং এটা পৃথিবীর সর্বত্রই হয়ে চলেছে। এবং এর নিয়ন্ত্রকগুলি গেছে ভূমির ঢাল এবং পলির পর্যাপ্ত যোগান এবং আবহাওয়া ও জলবায়ুগত অবস্থান। এখানে ভূমির ঢাল, দেখো ভূমির ঢাল যত বেশি হবে তত পদার্থ বয়ে এসে সঞ্চয়ের পরিমাণ বাড়বে। ভূমির ঢাল কম হলে সেখানে পদার্থ দ্রুত বেগে বয়ে আসবে না, তখন সঞ্চয় কাজ বাড়বে না। ভূমির ঢাল যত বেশি হবে তত বেশি পদার্থ উপর থেকে নিচে নেমে এসে সঞ্চয় হবে। তাহলে ভূমির ঢালটা বেশি হতে হবে। তাহলে ভূমির ঢালের উপর আছে পর্যাপ্ত পলির যোগান, মানে যদি পলির যোগান যদি প্রচুর থাকে, মানে পলি বালি এগুলো যদি প্রচুর যোগান থাকে, সেই অঞ্চলে দ্রুত সঞ্চয় করবে। সেখানে কঠিন শিলা, সেখানে বৈদ্যুতিক শক্তিগুলো ক্রিয়া করে শক্তিশালী নয়, তাহলে সেখানে কি হবে? সেখানে পলির পরিমাণ কম হবে, তাহলে সেখানে আরোহণ প্রক্রিয়াটা অর্থাৎ দেরিতে বা আস্তে আস্তে হবে। কিন্তু যেখানে প্রচুর পরিমাণে পলি রয়েছে সেখানে দ্রুত সঞ্চয় করবে। আচ্ছা, আবহাওয়া এবং জলবায়ুর অবস্থান, মানে যদি আবহাওয়াটা যদি সেখানে যদি মানে বরফাবৃত হয় বা সেখানে শুষ্ক প্রকৃতির হয়, তাহলে সেই শুষ্ক প্রকৃতির আবহাওয়াতে সেখানে কিছু বহির্জাত শক্তিগুলি তেমন ক্রিয়াশীল হবে না। যেখানে প্রচন্ড বৃষ্টিবহুল স্থান, যেখানে নদী প্রবাহিত হয়, খুব খরস্রোতা নদী প্রবাহিত হয়, সেখানে খরস্রোতা নদীগুলো পলিকে বয়ে এনে সঞ্চয় করতে পারবে। যেখানে উষ্ণ মরু অঞ্চলে সেখানে কিছু নদী উষ্ণতা খুব বেশি, যেন আবহবিকার খুব বেশি ঘটে, তাহলে সেখানে কি হবে? পলিরাশি বালি বা বালিকণা একসাথে থেকে দ্রুত উড়িয়ে যেয়ে অন্য স্থানে সঞ্চিত হবে। তাহলে সেখানে আবহাওয়া, ওই অঞ্চলের আবহাওয়াটা কি তার উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ ওইখানে আরোহণ প্রক্রিয়াটা কেমন হবে, কত দ্রুত হবে। কথাটা বুঝে গিয়েছে? তারপরে আমরা চলে আসি পর্যায়ন। তারপরে আমরা আসছি কি, পর্যায়ন কাকে বলে। আমাদের পর্যায়ন কাকে বলে আসে রেখেছি। পর্যায়ন কাকে বলে? যে আমাদের ভূপৃষ্ঠের উপরে উঁচু নিচু ভূমিরূপ রয়েছে। যে আমাদের পর্যায়নটা কিভাবে বলতে পারি, যে ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন আমরা এখানে বলছি নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা। আবার বলছি ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন ক্রিয়াশীল প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো উচ্চ ভূমিরূপ ক্ষয় পায়, তার উচ্চতা হ্রাস পায়, এবং কোনো নিচু ভূমিরূপ সঞ্চিত হয়ে তার উচ্চতা বৃদ্ধি পায়। এই উচ্চতা হ্রাস এবং সঞ্চয় এর মধ্যে দিয়ে যখন কোনো উঁচু ভূমিরূপ যখন কি একটা সমতলীকরণে হওয়ার চেষ্টা করে, তখন হচ্ছে পর্যায়ন বলে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে উঁচু ভূমিরূপটা ছিল, এই উঁচু ভূমিরূপটা এখানে ক্ষয় হলো, এখানে সঞ্চয় হলো। ক্ষয় হলো বিভিন্ন বহির্জাত শক্তি, নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, উষ্ণতা দ্বারা এটা ক্ষয় হলো, ক্ষয় এখানে সঞ্চয় হলো। দেখো দ্বিতীয় স্টেপে এখানে দেখো, এইটা দেখো দ্বিতীয় স্টেপে গিয়ে এটা কি হলো, অর্থাৎ উচ্চতা কমে গেল, একটা সমতলীকরণ হচ্ছে। তৃতীয় স্টেপে দেখো আরো সমতলী হচ্ছে। চতুর্থ স্টেজে কি হচ্ছে, আরো অর্থাৎ সমতলী হওয়ার চেষ্টা করে। এইভাবে যদি ভূমিরূপের সৃষ্টি হয় তাগুলো হচ্ছে পর্যায়ন। আমরা বলতে গেলে পর্যায়ন শব্দটি ব্যবহার করে 1876 খ্রিস্টাব্দে জে কে গিলবার্ট তার ক্ষয়চক্র আলোচনা করার সময় আলোচনা করেন। ক্ষয়চক্রটা কি, আমি ঠিক ক্ষয়চক্র বলছি। ক্ষয়চক্র কি একটু আলাদাভাবে একটু জেনে রাখো, এটা ক্ষয়চক্রটা কি। যে ক্ষয়চক্রটা হচ্ছে যে আমাদের ভূপৃষ্ঠে যে ভূমিরূপগুলো রয়েছে, উঁচু ভূমিরূপগুলো রয়েছে, এগুলো ক্ষয় হয়, ক্ষয়িত পদার্থ একটা স্থানে সঞ্চিত হয়, আবার
এক সময় একটা সমতলেই পর্যায়ে চলে আসে, আবার কি ওই যেখানে সঞ্চিত হলো আবার উত্থান ঘটে, আবার ক্ষয় শুরু হয়, আবার ওটা ভূমিরূপটা উচ্চতা কমে যায়, আবার উত্থান ঘটে, আবার ক্ষয় শুরু হয়। এইভাবে কি প্রতিনিয়ত ভূমিরূপে উত্থান ঘটে, আবার হয়ে যায়, আবার উত্থান ঘটে হয়ে যায়, এইভাবে চক্রাকারে ভূমিরূপে উত্থান পতন ঘটতে থাকে, এই ক্ষয় চক্র বলে। অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে জে কে গিলবার্ট প্রথমেই গ্রেড শব্দটি ব্যবহার করেন। পরবর্তীকালে স্যালিসব্যারি এবং চেম্বারলিন অর্থাৎ গ্রেডেশন শব্দটি ব্যবহার করে। হ্যাঁ, পরবর্তীকালে যে চেম্বারলিন এবং স্যালিসব্যারি এই গ্রেডেশন শব্দটি ব্যবহার করে বা পর্যায়ন শব্দটি ব্যবহার করে। এই পর্যায়নের সংজ্ঞাটিকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। পর্যায়নের সংজ্ঞাটিকে বলতে পারি যে বিভিন্ন বহির্জাত শক্তি সমূহ, বিভিন্ন বহির্জাত শক্তি আছে ভবিষ্যৎ করে, সেই বহির্জাত শক্তি সমূহের ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্যের মাধ্যমে। দেখো বিভিন্ন বহির্জাত শক্তি কাজ করছে, এখানে ক্ষয় হলো, এখানে বয়ে গেল, এখানে সঞ্চয় হলো। ক্ষয়, বহন, সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিটা যখন এটা সমতলী পর্যায়ে আসার চেষ্টা করে, এটা সমতলে করণ হওয়ার চেষ্টা করে। দেখো ক্ষয় হলো, বহন হলো, একটা সঞ্চয় হলো। এই ক্ষয়, বহন, সঞ্চয়ের মধ্যে দিয়ে ভূমিটা কি হলো, একটা সমতল হওয়ার প্রক্রিয়া এলে তাকে হচ্ছে কি পর্যায়। দেখো দেখতেই পাচ্ছ ভূমিটা আস্তে আস্তে সমতল হওয়ার চেষ্টা করছে, এটা হচ্ছে পর্যায়। আরো যদি হয় পাশ থেকে ভূমিটা একদম প্রায় সমতলে পরিণত হবে, এটা হচ্ছে পর্যায়। অন্যভাবে বলতে পারে যে বৈদ্যুতিক শক্তির দ্বারা যে ক্ষয় সঞ্চয়ের মাধ্যমে যখন কোনো উঁচু নিচু ভূমিরূপ যদি সমতল হওয়ার চেষ্টা করে তখন তার হচ্ছে পর্যায়। আমরা আরো একে অন্যভাবে বলতে পারি অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া সমন্বিত রূপ হলো পর্যায়। মানে দেখো অবরোহণ হচ্ছে এখানে বিভিন্ন বৈদ্যুতিক শক্তি ক্ষয় হচ্ছে এবং ক্ষয়িত পদার্থ এখানে সঞ্চয় হচ্ছে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। এই অবরোহণ আরোহণ প্রক্রিয়ার মিলিত রূপটি হচ্ছে কি পর্যায়। অবরোহণ আরোহণ প্রক্রিয়া দেখো মধ্যে দিয়ে দেখো এটা পর্যায়িত বা সেটা সমতলীকরণ হওয়ার চেষ্টা করছে, তাহলে আমরা বলতেই পারি যে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত রূপ হচ্ছে কি পর্যায়। বুঝে গিয়েছে? আমরা একটু পর্যায়ের বৈশিষ্ট্যতে আসি, যে তোমাদের যতটা পারছো ততটাই নেবে। অর্থাৎ তোমরা ভিডিওটাকে বুঝো আগে, তারপরে তোমাদের পড়ার সময় তোমরা যেমন স্টুডেন্ট ততটাই বেশি বলো। যা তুমি চাও যে আমি অনেকটাই বেশি এই বিষয়টাকে একবার ভালো করে বুঝতে চাই, তাহলে তুমি ভালো করে পড়তে পারো, সবটাই পড়তে পারো। কিন্তু এখন তোমরা বিষয়টা শুনে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। এর যে বৈশিষ্ট্য কি, যে পর্যায়ের বৈশিষ্ট্য কি, যে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের ক্ষয় হয় এবং পর্যায় শুরু। দেখো অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের ক্ষয় হয় এবং কি পর্যায়ের প্রথম ধাপটা শুরু হয়। মানে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে এখানে বৈদ্যুতিক শক্তিগুলো তারা এখানে ক্ষয় হতে শুরু করে এবং অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ যে উঁচু ছিল সেটা একটু নিচু হওয়া শুরু করে। মানে অবরোহণ প্রক্রিয়া দ্বারা পর্যায়ের ফার্স্ট স্টেজটা শুরু হয়। তারপরে বৈশিষ্ট্য দেওয়া আছে কি, এবং কি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়ভূত পদার্থ স্থানান্তর হতে শুরু। মানে প্রাকৃতিক শক্তি দ্বারা নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ এগুলি দ্বারা ক্ষয়ভূত পদার্থকে স্থানান্তর হতে থাকে, মানে এক স্থান থেকে অন্য স্থানে যেতে থাকে। ঠিক আছে? তারপরে দেওয়া আছে কি 3 নম্বর বৈশিষ্ট্য, যে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়িত পদার্থ অর্থাৎ সঞ্চিত হয়। তো আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে এখানে ক্ষয়িত পদার্থগুলো সঞ্চিত হতে শুরু করছে। এখানে কিছু ক্ষয়িত পদার্থগুলো না যে সঞ্চিত হতে এখানে শুরু করছে। তারপরে পয়েন্টে চলে আসছে যে ভূমিরূপের সামঞ্জস্য যুক্ত সুষম ঢালে পরিণত। তো ভূমিরূপের সামঞ্জস্যপূর্ণ একটা সুষম ঢালের সৃষ্টি হয়। এখানে ঢালটা থেকে খাড়া ছিল, আস্তে থেকে ঢালটা কমে একটা সুষম ঢাল, একটা সমতলীকরণ, একটা সামঞ্জস্যপূর্ণ ঢালের সৃষ্টি হচ্ছে। দেখো আস্তে আস্তে ঢালটা কমে গিয়ে একটা সামঞ্জস্যপূর্ণ ঢালের সৃষ্টি হচ্ছে। এখানে একটা খাড়া ঢাল ছিল, এখানে সামঞ্জস্যপূর্ণ ঢালের সৃষ্টি হলো। তারপর পয়েন্টে রয়েছে কি, যে এই প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ কে পর্যায়িত ভূমিরূপ বলে। মানে এই প্রক্রিয়ায় যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, এই পর্যায় হওয়ার সময় যে ক্ষয়ভূত ভূমিরূপ এবং সঞ্চয়িত ভূমিরূপগুলো সৃষ্টি হয়, এগুলোকে একত্রে যে পর্যায়িত ভূমিরূপ বলা হয়েছে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা চলে এসেছি কি অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য।